কথিত আছে রাধা মাধবের চরম কৃপা ছাড়া বৃন্দাবন ভ্রমণ একেবারেই অসম্ভব। তাই তার চরম কৃপায় আমরা সুযোগ পেয়েছি ভারতবর্ষে এই পবিত্র জায়গাটা ঘুরে দেখার। সাথে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করে নেব আপনারা কিভাবে খুব সহজে এখানে পৌঁছাবেন এবং কোন কোন দর্শনীয় স্থান অবশ্যই ঘুরে দেখবেন, কোথায় থাকবেন, কী বা খাবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকে ভিডিওটা। রাধে রাধে। প্রথমেই জেনে নেওয়া যাক কিভাবে খুব সহজেই আমরা পৌঁছাবো বৃন্দাবন ধাম। আমরা যাত্রা শুরু করলাম কলকাতা স্টেশন থেকে। আজ আমরা ভ্রমণ করব কলকাতা টু গোয়ালিয়র সাপ্তাহিক এক্সপ্রেসে করে। এই ট্রেনটি প্রত্যেক সপ্তাহের বুধবার 1:10 কলকাতা স্টেশন থেকে রওনা দেয় মথুরার উদ্দেশ্যে। টাইম লাগে ওই 20 ঘন্টার মতো। আমাদের ট্রেনটি পৌঁছাবে পরের দিন সকাল 9টা নাগাদ। এই ট্রেনের স্লিপার ক্লাসের ভাড়া 680 টাকা, এসি 3 টায়ারের ভাড়া রয়েছে 1770 টাকা, 2 টায়ারের 2520 টাকা এবং ফার্স্ট ক্লাসের ভাড়া হচ্ছে 4260 টাকা। কলকাতা থেকে মথুরা পর্যন্ত প্রায় 1367 কিলোমিটার এই দীর্ঘ রাস্তায় এই ট্রেনটি মোট দাঁড়াবে 10টি স্টেশনে। আর এখন বেশ কিছুটা দীর্ঘ পথ অতিক্রম করার পরে ফাইনালি আমাদের ট্রেন কিন্তু পৌঁছে গেছে মথুরা স্টেশনে। এখন সময় সকাল 9:15। আমাদের ট্রেনটা দিয়েছে 4 নম্বর প্ল্যাটফর্মে। এখন আমরা কোথায় থাকবো তার জন্য একটা উপযুক্ত হোটেল আমাদেরকে খুঁজে বের করে নিতে হবে। স্টেশন থেকে বাইরে বেরোলে দেখবেন সারি সারি অটো, টোটো লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। একটা গাড়ি এখান থেকেই বুক করে নিন। নির্দিষ্ট ভাড়ার বিনিময়ে তারা আপনাদেরকে পৌঁছে দেবে আপনাদের বুকিং করা হোটেলের সামনে। হ্যাঁ, তবে অবশ্যই বলে রাখবো যে ভাড়াটা অবশ্যই দাম দর করে নিতে কিন্তু একেবারেই ভুলবেন না। আর বেশ কিছুটা পথ অতিক্রম করার পরে ফাইনালি কিন্তু আমরা এসে পৌঁছে গেছি আমাদের একেবারে হোটেলের সামনে। আচ্ছা, যারা আমাদের মতো বৃন্দাবন আসছেন তাদের অনেকে ডাউট হতে পারে যে বৃন্দাবন এসে আপনারা কোথায় থাকবেন। তো চলুন আপনাদেরকে দেখাই আমরা যে হোটেলে আছি বৃন্দাবনে আপনারা এসে কোথায় থাকবেন, চলুন একবার দেখে নিন। আমরা রয়েছি শ্রীকৃষ্ণ সেবা সদন। এটা হচ্ছে অ্যাকচুয়ালি মথুরা স্টেশন থেকে এর ডিস্টেন্স 12 থেকে 13 কিলোমিটার। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে আপনারা এলে এখান থেকে প্রেম মন্দির বা ইস্কন মন্দির আপনারা খুব সহজেই পৌঁছে যেতে পারবেন, কারণ এখান থেকে মাত্র 2-2.5 কিলোমিটার রাস্তা। আপনারা চাইলে পায়ে হেঁটেও যেতে পারেন বা একটা টোটোতে 10 টাকা 20 টাকা ফেয়ার দিয়ে আপনারা ওখানে পৌঁছে যেতে পারেন। আমরা একবার ভাইয়ের থেকে জেনে নেবো এখানে মোটামুটি হোটেলের রেট কেমন চলে। ভাইয়া, আপনার नाम क्या है भैया? गौरव। अच्छा, बताइए ना, यहाँ का होटल का जो रेट चलता है नॉर्मली आपका नॉन एसी रूम का क्या रेट होता है? नॉन एसी का 1200 रुपये, नॉन एसी का 1200 रुपया। अरे विद एसी रूम का क्या प्राइस होता है? 1800 रुपये। 1800 रुपया। ये प्राइस डिफर करता है क्या कि एक ही टाइप रहता है? एक ही टाइप। एक ही टाइप रहता है। अच्छा, अगर कोई चाहे तो आपसे कोऑर्डिनेट करे, मतलब कोई अगर वीडियो देख के आप यहाँ आना चाहेगा तो कोई कांटेक्ट नंबर शेयर कर दीजिए जिस नंबर पे आपका रूम बुक करेगा। तो बोलिए प्लीज। 8279304471। আমি তো কন্ট্যাক্ট নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবো, তবু আরেকবার আপনাদের কন্ট্যাক্ট নাম্বারটা শেয়ার করে দিচ্ছি। আর আরেকবার বলিए भैया। 8279304471। अच्छा, यहाँ का चेक इन और चेकआउट टाइम क्या होता है? 12 बजे के बाद 12 बजे से 11 बजे तक। আচ্ছা, চেক ইন চেকআউট টাইম এই হতে হয়। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, যারা যারা এখানে আসবেন ভাবছেন এখানে হোটেলটা দেখে নিন, পরিষ্কার পরিচ্ছন্ন। শুধু এটা নয়, এখানে লিফটেরও ব্যবস্থা রয়েছে। যদি কেউ বয়স্ক যারা আসবেন ভাবছেন তারা এখানে লিফট রয়েছে, লিফটে করে আপনারা যে কোনো ফ্লোরে অনায়াসে পৌঁছে যেতে পারবেন। আর এছাড়া তো সিঁড়ি তো রয়েছে, তো কোনো অসুবিধা নেই। তাহলে আপনারা যদি চান এই হোটেলের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন। থ্যাংক ইউ। রুম ট্যুরটা একটু শেয়ার করে দিই। এখানে একটা ডবল বেড রয়েছে, এখানে একটা সিঙ্গেল বেড, একটা সাইড টেবিল রয়েছে, ডাস্টবিন, এসি, এখানে রয়েছে ওয়ার্ড্রপ, জিনিসপত্র আরামসে এখানে রাখা যাবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, চলো ওয়াশরুমটাও একবার দেখে নিই। সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একদম। ওয়াশরুমও রয়েছে এখানে, গিজারেরও ব্যবস্থা রয়েছে 24/7।
এখানে একটা ড্রেসিং টেবিল, মিররও রয়েছে। দেখো সকালের ব্রেকফাস্টে রয়েছে ইয়ামি লুচি আর ঘুগনি। চলো তাহলে ব্রেকফাস্টটা সেরে নেওয়া যাক, তারপরে কথা হচ্ছে। আর এখন আমরা ঝটপট ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো সাইট সিনের উদ্দেশ্যে, যার জন্য আমরা একটা অটো বুক করে নিয়েছি। আমরা প্রথমেই এখন দেখে নেব এখানে নবনির্মীয়মান একটা দর্শনীয় চারধাম। আর এই মন্দিরের প্রবেশদ্বারে কিন্তু লকারের ব্যবস্থা রয়েছে, যেখানে আপনাদের জুতো বা প্রয়োজনীয় সামগ্রী আপনারা লকারে রেখে আপনাদেরকে মন্দিরে প্রবেশ করতে হবে। এছাড়া যদি আপনারা মন্দিরের মধ্যে পুজো দিতে চান, তাহলে এই মন্দিরের বাইরে অনেক দোকান রয়েছে, যেখান থেকে কিছুটা পুজোর সামগ্রী আপনারা কিনেও নিতে পারেন। এই মন্দিরে প্রবেশ করার জন্য পুরুষ এবং আলাদা উভয়ের জন্য আলাদা গেট রয়েছে, যেখানে আপনাদেরকে চেক আপ করা হবে, তারপরে আপনারা খুব সহজেই মন্দিরে প্রবেশ করতে পারবেন। তবে আপনাদেরকে বলে রাখবো এই মন্দিরের দুটো প্রবেশদ্বার রয়েছে। তবে আমরা প্রথমেই দর্শন করে নেব মাতা বৈষ্ণব দেবী মন্দির। এই মাতা বৈষ্ণব দেবী মন্দিরের নির্মাণ কাজ শুরু হয়েছিল 2004 সালের 27শে নভেম্বর এবং কাজটা সম্পন্ন হয় 2010 সালের 22শে মে। একটু সামনের দিকে এলেই আপনাদের চোখে পড়বে মাতা বৈষ্ণব দেবীর বিশাল বড় প্রতিমা, যার উচ্চতা আনুমানিক 140 ফুট হবে। এই মাতা বৈষ্ণব দেবীর প্রতিমাকে আপনারা অনেক দূর থেকে কিন্তু দেখতে পাবেন। এবং 2013 সালে এই প্রতিমাকে ভারতবর্ষের উচ্চ প্রতিমা হিসাবে গ্রহণ করা হয়। মাতারানীর মুখ্য মন্দিরের সামনে একদিকে রয়েছে যমুনা মায়ের মূর্তি আর অন্যদিকে রয়েছে গঙ্গা মায়ের মূর্তি। চলুন তাহলে আমরা এখন মন্দিরের ভেতরে প্রবেশ করলে আপনাদের মন মুগ্ধ হতে বাধ্য, কারণ এটা এতটা সুন্দরভাবে সুসজ্জিত মায়ের মন্দির যা অবশ্যই আপনাদের দৃষ্টি আকর্ষণ করবে। এই মন্দিরের মধ্যে বৈষ্ণব ধর্মের বিভিন্ন দেবদেবীর রেপ্লিকা এতটা সুন্দরভাবে বানানো হয়েছে, যা দেখার পরে আপনার মন মুগ্ধ হতে বাধ্য। চলুন এখন আপনাদেরকে গুপ্ত গুহা থেকে একবার ঘুরিয়ে নিয়ে আসি। কৃত্রিম গুহাটাকে এমন সুন্দরভাবে বানানো হয়েছে, যেখানে প্রবেশ করার সময় আপনার একবার অবশ্যই মনে হবে যে আপনারা কোনো পাহাড়ি গুহার মধ্যে প্রবেশ করছেন। আর এই গুহার মধ্যেই মাতা বৈষ্ণব দেবীর 9টি রূপ প্রতিস্থাপনা করা হয়েছে। তবে আপনাদেরকে বলে রাখবো এই মন্দিরটি ভক্তদেরকে মূল বৈষ্ণব দেবী যাত্রার কিছুটা অনুভূতি দেয়, বিশেষ করে সেই ভক্তরা যারা বিভিন্ন কারণে মূল বৈষ্ণব দেবী মন্দিরে আসতে পারেন না। আর এই গুহা থেকে বেরিয়ে আপনারা সরাসরি পৌঁছে যান মাতা বৈষ্ণব দেবীর চরণে। প্রদক্ষিণ করে নিন মাতারানীর মন্দিরের চারিপাশটা। চলুন এখন ঘুরে আসা যাক বাকি 3 ধাম থেকে, যার মধ্যে রয়েছে শনিধাম, শ্রী রাধাকৃষ্ণ ধাম এবং শিবধাম। তবে আপনাদেরকে বলে রাখবো এই বাকি 3 ধামের কাজ কিন্তু শেষ হয়েছে 2025 সালে। তাই আপনারা যারা 2025 সালের আগে এই বৃন্দাবন ধামে এসছেন, তাদেরকে অবশ্যই এই দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখার জন্য আর একবার বৃন্দাবন আসতেই হবে। চলুন প্রথমেই আমরা দর্শন করে নেব রাধাকৃষ্ণ ধাম। মন্দিরের ভেতরে ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলাকে ফুটিয়ে তোলা হয়েছে এবং মন্দিরের মধ্যে শ্রী রাধারানী এবং শ্রীকৃষ্ণদেবের সুসজ্জিত প্রতিমা রয়েছে, যা সত্যিই মনোমুগ্ধকর। রাধাকৃষ্ণ ধাম দেখে
আমরা এখন রওনা দেব শিবধামের উদ্দেশ্যে। এখানে এলে আপনারা দেখতে পাবেন ভগবান শিবজির 175 ফুট একটা প্রতিমা। এই প্রতিমাকে ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম শিবজির প্রতিমা হিসেবে মান্যতা দেওয়া হয়েছে। আর শিবজির ঠিক সামনেই রয়েছে তার বাহন নন্দীর এক বিশাল মূর্তি। আপনারা যদি চান আপনার মনস্কামনা নন্দীর কানে বলে আসতে পারেন। চলুন এখন এই পবনধামটা একটু ঘুরে দেখা যাক। আচ্ছা, আপনাদেরকে বলে রাখবো, আমার ডিভাইসে চার্জ না থাকার কারণে শনিধাম আপনাকে দেখাতে পারলাম না, তার জন্য একান্ত দুঃখিত। তবে আপনারা এখানে যদি আসেন, বলতে পারি এই 4 ধামের একটা সুন্দর অভিজ্ঞতা আপনারা অবশ্যই অর্জন করতে পারবেন। এই 4 ধাম দেখার পরে আপনারা সরাসরি হোটেলে চলে আসুন, লাঞ্চটা এখানে সেরে একটু বিশ্রাম নিয়ে নিন। তারপরে বিকেল বিকেল বেরিয়ে পড়ুন বিখ্যাত সেই প্রেম মন্দির দর্শনের উদ্দেশ্যে। বৃন্দাবনের ব্রজভূমিতে বানানো হয়েছে এই অপূর্ব সুন্দর প্রেম মন্দিরটি। এই প্রেম মন্দিরকে ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধারানীর প্রেমের প্রতীক হিসাবে মান্য করা হয়। এই মন্দিরটি নির্মাণ করেছিলেন জগৎগুরু কৃপালু দাস মহাশয়, এবং তিনি এই ব্রজবাসীকে এই কথাটাও বলেছিলেন, যারা বৃন্দাবনের এই পবিত্র ভূমিতে আসবেন তাদেরকে একবার হলেও এই প্রেম মন্দির দর্শনে অবশ্যই আসতে হবে। এই প্রেম মন্দিরটি দর্শন করার সময় সকাল 8:30 থেকে দুপুর 12টা পর্যন্ত, আবার বিকেল 4টে থেকে 8:30 পর্যন্ত। তবে আপনাদেরকে বলে রাখবো, এই মন্দিরের সৌন্দর্য উপভোগ করতে গেলে আপনাদেরকে অবশ্যই আসতে হবে সন্ধ্যাবেলায়। রাতের অপরূপ আলোকসজ্জায় এই মন্দিরটিকে স্বর্গের সাথেও তুলনা করা যেতে পারে। এই মন্দিরে প্রবেশ করার আগে ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলাকে সুন্দরভাবে দেখানো হয়েছে। এই মন্দিরটি নির্মাণ করতে খরচ হয়েছিল আনুমানিক 150 কোটি টাকার মতো, এবং এই মন্দিরটা নির্মাণ করতে সময় লেগেছিল প্রায় 11 বছর। চলুন এখন মন্দিরের ভেতরটা আপনাদেরকে একবার দর্শন করিয়ে নিয়ে আসি। মন্দিরের বাইরেটা যেমন সুন্দর, ভেতরটা ততটাই মনোমুগ্ধকর। আর এই মন্দিরের প্রধান কক্ষে রয়েছে শ্রী রাধা মাধবের সুন্দর বিগ্রহ। আর এই মন্দিরের প্রধান কক্ষ ঘুরে দেখার পরে আপনারা চলে আসুন উপরের কক্ষে। এখানেই রয়েছে শ্রী জগৎগুরু কৃপালু দাসজির একটা সুন্দর বিগ্রহ। বলে রাখি, এই মন্দিরটি নির্মাণ করার জন্য ইটালিয়ান মার্বেলের কিন্তু ব্যবহার করা হয়েছিল। আর এই সুন্দর দৃশ্য উপভোগ করে একটা সুন্দর সন্ধ্যা কাটিয়ে আপনারা হোটেলে ফিরে যান। রাতের ডিনার সেরে আজকের মতো ঘুমিয়ে পড়ুন। ভেরি গুড মর্নিং। এখন আমরা সকাল সকাল ব্রেকফাস্ট করে রেডি হয়ে বেরোবো বৃন্দাবনের সাইট সিনের জন্য। তো আমাদের ব্রেকফাস্ট এসে গেছে। দেখো, সকালের ব্রেকফাস্টে রয়েছে ইয়ামি লুচি আর ঘুগনি। চলো তাহলে ব্রেকফাস্টটা সেরে নেওয়া যাক, তারপরে কথা হচ্ছে। আচ্ছা, আপনারা যারা বৃন্দাবন আসছেন আমার মতো আর ভাবছেন কার সাথে ঘুরবেন, আমার এই ভাই আছে না, এ খুব সুন্দর গাইড করছে। আমাদের সাথে পুরো 3 দিন বৃন্দাবনে রয়েছে। আপনারা চাইলে এর সাথে যোগাযোগ করে পুরো বৃন্দাবনটা ঘুরে দেখতে পারেন। এদের সাথে আমরা অটোতে করে ঘুরবো। আর ऑटो का फेयर कैसे रहता है भैया? ऑटो का पाइप साइड सिंह का एक टाइम का 1500 रुपया रहता है। 1500 रुपया। उसमें एक साथ कितना आदमी जा सकते हैं ऑटो में? एक साथ ऑटो में 12 भी हो जाता है, 10 भी हो जाता है, 13 भी हो जाता है। कंफर्टेबल 12 लोग होता है। अच्छा, ओके। आपका कॉन्टैक्ट नंबर बता दीजिए ना, अगर कोई चाहे तो आपसे कॉन्टैक्ट करेगा। 9927 314376। आपका नाम? मोहम्मद नवाब। और एक बार बोलिए। 9927314376। আচ্ছা, আমি কন্ট্যাক্ট নাম্বার যদিও স্ক্রিনে আপনাদেরকে দিয়ে দেবো, তো আপনারা চাইলে প্লিজ একবার এর সাথে কন্ট্যাক্ট করে পুরো বৃন্দাবনটা খুব সুন্দরভাবে ঘুরে দেখতে পারবেন। থ্যাংক ইউ ভাই। আগে আমার মন্দিরের ভিতরে পান্ডাদের অনেক ঝামেলা ছিল, সব জায়গায় পান্ডাদের ভালো লাগতো।
দুটো হাত করে সবাই মুখে বলো রাধে 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 একটু তালি দিয়ে জোর করে হাসলো। এই বৃন্দাবন ভ্রমণের দ্বিতীয় দিন সকাল সকাল ব্রেকফাস্ট করে আপনারা রেডি হয়ে বেরিয়ে পড়ুন গোকুলের উদ্দেশ্যে। আপনারা যদি একই সাথে গ্রুপে না এসে থাকেন তাহলে আপনারা চাইলে একটা টোটো বুক করেও আপনারা এই সমস্ত জায়গা ঘুরে দেখতে পারবেন। তবে আপনাদেরকে বলে রাখি, এই গোকুলের রাস্তাটা এতটাই সরু, একটা নির্দিষ্ট জায়গায় যাওয়ার পরে আপনাদের টোটো বা অটো আপনাদেরকে নামিয়ে দেবে, তারপরে বাকি জায়গাটা আপনারা অনায়াসে পায়ে হেঁটে ঘুরে দেখতে পারবেন। তবে যতটা সকাল সকাল বেরোবে ততটাই ভালো, কেননা 12টার পরে কিন্তু সমস্ত মন্দির এখানে বন্ধ হয়, আবার খুলবে বিকেল 4টের পরে। গোকুলে এসে প্রথমেই আমরা যে মন্দিরটা দর্শন করব সেটা হচ্ছে গোবিন্দজির মন্দির। এই মন্দিরটিকে বৃন্দাবনের সবচেয়ে পুরনো মন্দির হিসেবে মানা হয়। প্রায় 450 বছরেরও পুরনো এই মন্দিরটি। 1590 সালে এই মন্দিরটি নির্মাণ করেছিলেন রাজা মানসিং। তবে আপনাদেরকে বলে রাখবো, এই মন্দিরটা কিন্তু নির্মাণ করা হয়েছিল 7 তলা, তবে এখন অবশিষ্ট রয়েছে মাত্র 3 তলা। মহারাজ ঔরঙ্গজেবের শাসনকালে তিনি যখন এই গোকুল ভ্রমণ করছিলেন তখন তার এই বহুতল মন্দিরের জলমান দ্বীপের শিখা তার চোখে পড়ে এবং তিনি তার সহচরকে জানতে চায় এত উঁচুতে কিসের আলো জ্বলছে। তখন তার সহচর জানায় সেই সময়ের এটা সনাতন ধর্মের সবচেয়ে বড় মন্দির। শোনা মাত্রই তিনি আদেশ দেন কাফেরদের এই বহুতল মন্দিরকে নিমেষেই ধ্বংস করা হোক। গোবিন্দ মন্দির থেকে বেরিয়ে আমরা এখন দর্শন করব মীরাবাইয়ের মন্দির। কৃষ্ণপ্রেমের এক কাণ্ডারী ছিলেন কিন্তু এই মীরাবাই। কৃষ্ণপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তিনি সুদূর রাজস্থান থেকে ছুটে এসেছিলেন এই বৃন্দাবনের পবিত্র ভূমিতে। আর এখন এই মন্দিরে প্রায় প্রতিদিন 2000-এরও বেশি সনাতন ধর্মের মহিলারা এখানে থাকেন এবং সারাদিন মধুর হরিনাম সংকীর্তন গেয়ে থাকেন। মীরাবাই মন্দির থেকে বেরিয়ে আমরা এখন রওনা দেব সেই বিখ্যাত সোনার তালগাছ মন্দিরটা দেখার জন্য। এই মন্দিরটি অনেকে সোনার তালগাছ বলে থাকে, অনেকে আবার রঙ্গনাথ মন্দির বলে, আবার এটা জগৎ শেঠের মন্দির হিসেবেও পরিচিত। এই মন্দিরের কিন্তু অনেক মহত্ব রয়েছে। এই মন্দিরের প্রথমেই রয়েছে সিংহদুয়ার, আর তার ঠিক পরেই রয়েছে ভাগ্যদুয়ার। কথিত আছে এই মন্দিরে শ্রীমতী রাধারানীর নাম নিয়ে প্রবেশ করা হলে তার নাকি ভাগ্য খুলে যায়। তবে আপনাদেরকে বলে রাখবো, এই মন্দিরের গেটের উপরে 7টি সোনার কলস রয়েছে, যার ওজন আনুমানিক ধরা হয় 5.5 কেজি সোনার। যদি রাধারানী কৃপা করে তোমরা শ্রাবণ মাসে যদি আসতে পারবেন, শ্রাবণ মাস বুঝতে পারো, বিরাট বিরাট সোনার উপর ঝুলন আপনাকে দেখতে পাওয়া যাবে। এখনো মন্দিরের ভিতরে 2 রকমের ঠাকুর আছে, এক ঠাকুর কোষ্ঠী পাথরে আর এক ঠাকুর সোনা। কোষ্ঠী পাথরে যে বড় বড় ঠাকুর আছে সে মন্দিরে থাকে, কখনো মন্দির থেকে বের হয় না। কিন্তু সোনার ঠাকুর যে সময় মন্দিরে উৎসব হয় সে সময় ঠাকুরকে পালকিতে বসায় আর বৃন্দাবনে যাত্রা করে। এই মন্দিরের প্রথম নাম শ্রী রঙ্গনাথ ভগবানের মন্দির। কি মন্দির? মন্দিরের দ্বিতীয় নাম সোনার তালগাছ মন্দির, আর তৃতীয় মন্দিরের নাম বলা যায় জগৎ শেঠের বাড়ি। কিসের বাড়ি? এবং এই মন্দিরে প্রায় 110 জন ব্রাহ্মণের থাকার আলাদা আলাদা কক্ষও রয়েছে। এবং এই মন্দিরটা পরিক্রমা করারও কিছু নিয়ম রয়েছে। যখন আপনারা এই মন্দিরটা পরিক্রমা করবেন তখন আপনাদেরকে হাসতে হাসতে করতালি দিয়ে দিতে, রাধারানীর নাম নিতে নিতে এই মন্দিরটা পরিক্রমা করতে হয়। চলুন এখন আমরা দর্শন করি বিখ্যাত সেই সোনার তালগাছটি, যেটিকে নির্মাণ করতে ব্যবহার করা হয়েছে 550 কেজি সোনা। এবং এই স্তম্ভের সামনে যে আসনটি রয়েছে সেটা কিন্তু ভগবান ইন্দ্রের আসন বলে মানা হয়। তবে আপনারা যদি এই মন্দিরের একটা গ্যালারি রয়েছে যেখানে 10 টাকা মাত্র টিকিট দিয়ে যদি প্রবেশ করেন, তাহলে সেখানে আপনারা দেখতে পাবেন সোনা দিয়ে নির্মিত হাতি, ঘোড়া, পালকি, আরো অনেক কিছু দর্শনীয় জিনিস। তবে যারা তিরুপতি মন্দির অলরেডি দর্শন করেছেন তারা যদি এই মন্দিরে আসেন, দেখবেন এই মন্দিরের সাথে তিরুপতি মন্দিরের অনেকটা কিন্তু মিল খুঁজে পাবেন। এই মন্দিরের পরিসরে আপনারা একটা সুন্দর সরোবর দেখতে পাবেন, এটির নাম গজেন্দ্র কুণ্ড। প্রতি রাখি পূর্ণিমার দিন এখানে হাতি এবং কুমিরের লড়াই করানো হয়ে থাকে।
সোনার তাল গাছ দর্শন করার পরে আপনারা চলে আসুন বিখ্যাত সেই নিধুবন দর্শনের উদ্দেশ্যে। এই সেই বিখ্যাত নিধুবন, যেখানে জড়িয়ে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলার অনেক জানা অজানা তথ্য। আর এই নিধুবনকে নিয়েই রয়েছে গোপীদের বিরহ, ভগবান শ্রীকৃষ্ণকে হারানোর বিরহ কাহিনী। কথিত আছে এই নিধুবনেই ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের সাথে রাসলীলায় মত্ত হতেন এবং ভগবান শ্রীকৃষ্ণ নিজেকে এতটাই প্রভাবিত করেছিলেন যে সমস্ত গোপীরা একটা সময় ভাবতেন শ্রীকৃষ্ণ শুধু তাদেরই, এবং ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের সেই অহংকার কিন্তু চূর্ণ করেছিলেন এই নিধুবনেই। বৃন্দাবনের 12টি বনের মধ্যে অন্যতম পবিত্র বন হলো এই নিধুবন। আর এখানের প্রতিটি ধুলোকণায় রয়েছে ভগবানের প্রেম কাহিনী। আর এই নিধুবনের পবিত্র মাটি কেউ যদি একবার মাথায় ধারণ করেন তাহলে কিন্তু তার ভগবত প্রেম প্রাপ্ত হয় বলে মনে করা হয়। আপনাদেরকে জানিয়ে রাখবো, এই ব্রজধামে যে সমস্ত গোপীরা থাকতেন তারা কিন্তু কেউই পড়াশোনা জানতেন না, কারণ দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন একজন গোয়ালা সন্তান এবং 12 বছর বয়সের পর তিনি কিন্তু পাঠশালায় গিয়েছিলেন। কিন্তু আশ্চর্যের বিষয় এটাই যে পড়াশোনা না জেনেও গোপীরা এত সুন্দর গোপীগীত গাইতেন যে স্বয়ং জগন্নাথ দেবও পর্যন্ত বাধ্য হয়েছিলেন এখানে এসে এই গোপীগীত শোনার জন্য। আর এর ঠিক পরেই আমরা যে জায়গাটা দর্শন করব সেই জায়গাটাকে যমুনার তট বলা হয়ে থাকে। আর এখানেই যমুনা নদীর তীরেই রয়েছে বিখ্যাত সেই কদম গাছ। আর এই কদম গাছে বসেই ভগবান শ্রীকৃষ্ণ মত্ত হয়েছিলেন বস্ত্রহরণের লীলাতে। আপনারা যদি চান এই পবিত্র যমুনা নদীর তীরে এসে একটা সুন্দর সময় কাটিয়ে ফেলতে পারবেন, এবং যদি মনে ইচ্ছা হয় তাহলে যমুনা নদীতে নৌকো বিহারও কিন্তু সেরে ফেলতে পারেন। আর এই পবিত্র জায়গাটা দর্শন করার পরে আপনারা চলে আসুন সেই বিখ্যাত বাকি বিহারীজির মন্দির দর্শনের উদ্দেশ্যে। কথিত আছে এখানে এলে আপনি কিন্তু ভগবানের চোখের দিকে একটানা 2 মিনিট তাকিয়ে থাকতে পারবেন না, এবং এটি একটা এত জাগ্রত মন্দির যে শুধু ভারতবর্ষ নয়, ভারতবর্ষের বাইরে থেকেও প্রচুর মানুষের সমাগম হয় এই মন্দিরে ভগবান বাকি বিহারীজির দর্শনের জন্য। সবচেয়ে অবাক করার ব্যাপার, এই যে মূর্তি বাকি বিহারীজির মূর্তি কোথা থেকে নির্মাণ হয়েছে সেই ব্যাপারে কোথাও কিন্তু কোনো তথ্য উল্লেখ নেই। তবে এই মন্দিরটা স্থাপনা করেছিলেন স্বামী হরিদাসজি। স্বামী হরিদাসজি ছিলেন বিখ্যাত গায়ক তান সিং এর গুরুদেব। শুধু তাই নয়, স্বামী হরিদাসজি ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের অন্যতম এক ভক্ত। তিনি নিজেই নিধুবনে ভগবান শ্রীকৃষ্ণের ভজন গেয়ে তিনি ভগবান শ্রীকৃষ্ণের পুজো করতেন। এবং আপনারা জানলে অবাক হবেন, ভগবান শ্রীকৃষ্ণ এবং স্বয়ং রাধারানী তাকে কিন্তু দর্শন দিতেন। বৃন্দাবনের ব্রজবাসী হরিদাসজিকে অনুরোধ করেন যে তারাও রাধাকৃষ্ণের দর্শন নিতে চান। তখন হরিদাসজি তাদের অনুরোধ রাখতে তিনি কিন্তু শ্রীকৃষ্ণের আরাধনা শুরু করেন এবং ভক্তদের কথা তাকেও জানান। এবং ধ্যান শেষে হরিদাসজি যখন চোখ খোলেন তখন শ্রী রাধাকৃষ্ণের একটা সুন্দর মূর্তি তার চোখের সামনে দেখতে পান, এবং ভগবান শ্রীকৃষ্ণ হরিদাসজিকে জানান এখন থেকে তিনি তার সাথেই থাকবেন। তখন হরিদাসজি ভগবানকে বলেছিলেন, হে প্রভু, আমি তো একজন সাধু মাত্র, আমি আপনাকে ধুতি পরিয়ে দিতে পারবো, কিন্তু রাধারানীর বস্ত্র কোথায় পাবো? এবং ভক্তের মুখে সে কথা শোনা মাত্রই ভগবান শ্রীকৃষ্ণ কিছুটা মৃদু আসেন এবং দুজনের যুগল একসাথে মিলিত হয়ে মিশে গিয়ে একটা বিগ্রহের পুনরায় রূপে প্রকট হয়, এবং হরিদাসজি এই বিগ্রহের নাম দিয়েছিলেন বাকি বিহারী। বাকি বিহারী মন্দির দর্শন করার পরে যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে বৃন্দাবনের পবিত্র সেই ইস্কন মন্দিরটা আপনারা একবার ঘুরে আসতে পারেন। খুব সুন্দরভাবে সুসজ্জিত এই মন্দির, যেখানে গেলে আপনার মন মুগ্ধ হতে একেবারেই বাধ্য। তবে যদি এখানে আপনারা একটু সন্ধ্যা যান তাহলে এখানে সন্ধ্যা আরতি থেকে শুরু করে ভগবানের শয়ন আরতিও সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। আর এখন আমি এই মন্দিরের সন্ধ্যা আরতির একটা সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা এনজয় করতে থাকুন। রাধে রাধে।
আবার দ্বীপ নিয়েছো? তবে আপনাদেরকে বলে রাখি, এই বৃন্দাবনের অলিতে গলিতে কিন্তু প্রচণ্ড বাঁদরের উৎপাত, তাই নিজস্ব চশমা, মোবাইল ক্যামেরা এগুলো একটু সাবধানে রাখতে ভুলবেন না। তবে সবশেষে আপনাদেরকে বলে রাখবো, এই বৃন্দাবনের পবিত্র ভূমিতে প্রায় 5,500-এরও বেশি মন্দির রয়েছে, যা 2-4 দিনে ভ্রমণ করা একেবারেই অসম্ভব। এই উত্তরপ্রদেশের পবিত্র ভূমি বৃন্দাবন ভ্রমণ করছি কিন্তু আমরা লয়াল হলিডের সাথে। এটা খুব একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান। যদি আপনারা দেশের মধ্যে বিভিন্ন প্রান্তে খুব কম খরচে ঘুরে বেড়াতে চান, তাহলে লয়াল হলিডের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। স্ক্রিনে আমি ওদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেব। বন্ধুরা, এই উত্তরপ্রদেশের পবিত্র ভূমি বৃন্দাবনের কিছুটা অংশ আমার ভিডিওর প্রথম পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। রাধে রাধে।